students, welcome to SB Math Stat Physics class. আমরা এই ক্লাসে শুরু করব ভেক্টর অ্যালজেব্রা এপিসোড 1 পার্ট 5। যেমনটা আমি বলেছিলাম এপিসোড 1 পার্ট 4 এর শেষে যে এই পার্টে আমরা ভেক্টর অ্যালজেব্রার বেশ কিছু প্রবলেমস করব। মনে রাখবে যে এখনও কিন্তু ভেক্টরস নিয়ে অনেক কথা বাকি আছে। তাও এখনও অবধি আমরা ভেক্টরস নিয়ে যা জানলাম তার উপরে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন করব না, আমরা বেশ কিছু প্রশ্ন শিখব। আর আমরা প্রশ্নগুলো অধিকাংশই নেব যেই মেনে যেগুলো এসছে সেইগুলো। তবে এখন যেই মেন বলাটা যে পুরো ঠিক হবে তা নয়। আমরা জানি যে যেই মেনের আগে পরীক্ষার নাম ছিল AIEEE। তো AIEEE থেকে কোশ্চেন নিচ্ছে। তো AIEEE বলো, যেই মেন বলো, এভাবে আমরা বলে থাকব। তাহলে এই একটা প্রশ্ন নেওয়া যাক। এটা 1983-তে এসছিল। 1983 বলছে যে পয়েন্ট যাদের পজিশন ভেক্টরসগুলো এই আর এরা বলছে কোলিনিয়ার হবে যদি এর ভ্যালু এদের মধ্যে কোনটা হবে এটাই বার করতে হবে। কিভাবে করবে বলো? তিনটে পয়েন্টসের কোলিনিয়ারিটি নিয়ে অনেক কথা বলে দিয়েছি। ধরা যাক এই পয়েন্টটাকে আমরা যদি ক্যাপিটাল এ নাম দিই, এই পয়েন্টকে ক্যাপিটাল বি নাম দিই, আর এই পয়েন্টকে ক্যাপিটাল সি নাম দিই, তাহলে ওরা কোলিনিয়ার কখন হবে? যদি এ ভেক্টর আর বিসি ভেক্টর প্যারালাল হয়। ঠিক? এবার এবি ভেক্টর মানে কত? এইটা মাইনাস এইটা। ঠিক আছে? তাহলে এবি ভেক্টর এটা মানে হচ্ছে -20 i ক্যাপ, আর এটা মাইনাস এটা মানে হচ্ছে -11 j ক্যাপ। আর বিসি ভেক্টর মানে কি? এইটা মাইনাস এটা মানে a -40 i ক্যাপ, আর এইটা মাইনাস এইটা মানে 50 থেকে 8 চলে গেল, মানে কি হলো 44। তাহলে -44 j ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টর প্যারালাল হতে হবে। এই দুটো ভেক্টর প্যারালাল হওয়া মানে কি? এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা, বা এইটা বাই এটা ইকুয়াল টু এইটা বাই এটা। তাহলে এর মানে হলো a -40 বাই -20 ইকুয়াল টু এইটা বাই এটা, মাইনাস মাইনাস কেটে গেল, মানে 44 বাই 11 মানে 4। তাহলে করে ফেলো। তাহলে a ইকুয়াল টু হয়ে গেল, এটাকে থাকবো, তো এটা কত হলো? -80 প্লাস 40 মানে হলো -40। তাহলে -40 কোনটাতে আছে? এটা। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? আবার বলে রাখছি, ধরা যাক এটা তো সব 2 ডাইমেনশনাল ভেক্টরস ছিল, একটা প্লেনেই ছিল, আই ক্যাপ জে ক্যাপ যে প্লেনে আছে সেই প্লেনেই ছিল। তাহলে আগে যা বলেছিলাম সেখান থেকেই আমরা এটা বলতে পারি যে ধরা যাক a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এই একটা ভেক্টর, আর b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ এই একটা ভেক্টর। এই দুটো ভেক্টর প্যারালাল হবে if and only if a1 by b1 equal to a2 by b2 equal to a3 by b3, মানে এই দুটো প্যারালাল হলে এটা হবে। আর যদি তুমি এই দুটো ভেক্টর এমন দেখো যে রিলেশনটা হোল্ড করছে, তাহলে এর মানে হলো এই দুটো ভেক্টর প্যারালাল। একটা কোশ্চেন ডিকটেট করছি, লেখো। A vector has components 2p and 1 with respect to a rectangular Cartesian system. This system is rotated through a certain angle about the origin in
the counterclockwise sense. If with respect to the new system a vector has components p plus 1 and 1, then option A p equal to 0, option B p equal to 1, p equal to minus 1 by 3, option C p equal to minus 1 or p equal to 1 by 3, this is a মানে or. আর D option is p equal to 1 or p equal to minus 1. পারবে করতে? তাহলে করা যাক। প্রথমে ছিল এর কম্পোনেন্ট 2p আর 1, মানে কি a ভেক্টরকে লেখা গেল, মানে একটা পয়েন্ট ক্যাপিটাল A আছে, মানে কি ও যদি ক্যাপিটাল A আছে এরকম নিতে পারি, যাতে ও এ ভেক্টর মানেই হলো এ ভেক্টর মানে হলো 2p, 1। মনে রাখবে এরকম ফার্স্ট ব্র্যাকেটে লেখা মানেটা কি 2p i ক্যাপ প্লাস j ক্যাপ। বুঝতে পেরেছো? বোঝা গেল? তো এর মানেটা কি, যে এ পয়েন্টের ক্যাপিটাল এ পয়েন্টের পজিশন ভেক্টরই হচ্ছে এটা, এর মানে হলো ক্যাপিটালের কার্টেশিয়ান কোঅর্ডিনেটস হচ্ছে 2p, 1। আর ধরা যাক রোটেট করার পর এটা ওবি ভেক্টর হয়ে যায়, তাহলে ওবি ভেক্টরটাই, ঠিক আছে, এটা নতুন করে নাম দিয়ে বি ভেক্টর, ঠিক আছে, সেটাই হচ্ছে, বা সেটাই এ ভেক্টর তখন হয়ে গেছিল, সেটা হচ্ছে p প্লাস 1, 1। এবং পুরো অ্যাক্সিসটাকে কি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করানো হয়েছে। কত অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে আমরা জানি না। তো এনিওয়ে, তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে, কিভাবে করবে, দুটো কায়দা আছে। একটা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসে বলেছিলাম, তাহলে আগে ট্রান্সফরমেশনে বলেছিলাম যে এই ছকটা করে নেবে, থিটা কাউন্টার ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে যদি অ্যাক্সিসকে ঘোরানো হয় তাহলে এখানে লিখবে কস থিটা, এখানে লিখবে মাইনাস সাইন থিটা, এখানে লিখবে সাইন থিটা, এখানে লিখবে কস থিটা। এখানে ওল্ড কোঅর্ডিনেটটা লিখবে, ওল্ড কোঅর্ডিনেটটা কত ছিল বলো, 2p1, নতুন কোঅর্ডিনেটটা কত হয়ে গেল p প্লাস 1, 1। বাস, তাহলে এর মানে কি বলো, 2p ইকুয়াল টু এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, মানে p প্লাস 1 কস থিটা মাইনাস সাইন থিটা, আর এখান থেকে 1 ইকুয়াল টু p প্লাস 1 সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এখন আমাদের কাজ কি, থিটাকে উড়িয়ে দেওয়া। তো থিটা কি করে ওড়াবে বলো, থিটা কি করে ওড়াবে, এটা 1। যদি আমরা স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে দিই তাহলেই দেখো থিটা উড়ে যাচ্ছে। তাহলে এদিকটা হলো 4p স্কোয়ার প্লাস 1, এদিকটা কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে কি p প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে কি 1, আর 2ab কিন্তু কেটে যাচ্ছে, তো উড়ে গেল। বাস, তাহলে এখান থেকে একটা p স্কোয়ার মানে কি, এটা 3p স্কোয়ার হলো, এখানে 2p মানে মাইনাস 2p হলো, আর এখানে 1 1 কেটে গেল, এই মাইনাস 1 হলো 0। ঠিক আছে, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করে কি হলো দেখো, 4p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু p প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1, আর 2ab গুলো কেটে যাচ্ছে এই। তাহলে এখানে 4p স্কোয়ার p স্কোয়ার এদিকে আসলো, মানে 3p স্কোয়ার, ঠিক আছে, এখানে হচ্ছে 2p এদিকে আসলো মাইনাস 2p, এই 1 1 কেটে গেল, এদিকের 1টা এখানে আসলো। তাহলে এই ফ্যাক্টরটা কীভাবে হবে বলো, এই ফ্যাক্টরটা হবে 3p স্কোয়ার মাইনাস 3p প্লাস p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে p মাইনাস 1 তো একটা ফ্যাক্টর হলোই, আর এখানে 3p প্লাস 1 হলো। ঠিক কথা কি না? তাহলে কোন অপশানে হবে বলো, উইচ অপশন ইজ কারেক্ট? পিটা হচ্ছে 1,
পিটা 1 এখানে আছে, এখানেও আছে, কিন্তু এটা তো সেকেন্ড অপশন মিলছে না, মানে এটা। বি ইজ দ্য কারেক্ট আনসার। এই অঙ্কটা আরেকটা মেথড দিয়েও করা যায়, সেটাই এখন বলছি। কিন্তু তার আগে একটা কথা শুনে রাখো, আলফা ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ হয়, তাহলে আলফা ভেক্টরের ম্যাগনিটিউড হয় রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। ঠিক আছে, আলফা ভেক্টর যদি এটা হয় তাহলে মড আলফা ভেক্টর হয় রুট ওভার a1 স্কোয়ার্ড প্লাস a2 স্কোয়ার্ড প্লাস a3 স্কোয়ার্ড। এখন এইটা এর আগে ভেক্টরের যতগুলো যা পড়িয়েছি সেখানে আমি কথাটা কেন বলিনি, কারণ এটারকে বুঝতে গেলে তোমার স্কেলার প্রোডাক্ট তোমাদের শিখতে হবে। তো স্কেলার প্রোডাক্ট তো আমি এখনও শুরু করিনি, এরপরে শুরু করব। তখন দেখাবো যে আলফা ভেক্টর এটা হলে মড আলফা ভেক্টর এটা হয়। কিন্তু আপাতত মনে রাখো, খুব সহজ একটা ফর্মুলা, আর বহু জায়গায় কাজে লাগবে। মনে তোমায় রাখতেই হবে, সে স্কেলার প্রোডাক্ট থেকে তুমি কিভাবে বেরোলো সেটা জানো বা না জানো। ঠিক আছে, তো এনিওয়ে এটাকে নেওয়ার পর, এটা জানার পর এবার আমরা এই অঙ্কটা করছি। দেখো, ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমে এ ভেক্টর হচ্ছে 2p,1, এর মানে কি 2pi ক্যাপ প্লাস জে ক্যাপ, আর ওইটাই রোটেশনের পর, অ্যাক্সিসটা রোটেট করে নেওয়ার পর, করিয়ে দেওয়ার পর, তখন সেই ভেক্টরটা কত হয়ে যাচ্ছে p+1 1। এখন স্বাভাবিকভাবে ভেক্টরের নতুন কোঅর্ডিনেট সিস্টেমে, মানে ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা আলাদা হয়ে যাক, কিন্তু ভেক্টরের ম্যাগনিটিউড কখনো চেঞ্জ হতে পারে না। এই কারণে কি হবে যে এ ভেক্টর ওল্ড এর ম্যাগনিটিউড ইকুয়াল টু এ ভেক্টর নিউ তার ম্যাগনিটিউড। এখন এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা, মানে রুট ওভার 2, এটা এর মানে কি, এর এটা হচ্ছে আগের ফর্মুলা অনুযায়ী এইটা, আর এইটা হচ্ছে p+1 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার্ড। তাহলে স্কোয়ারিং করলে আমরা পাচ্ছি 4p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু p স্কোয়ার প্লাস 2p প্লাস 2। এর মানে হচ্ছে 3p স্কোয়ার্ড মাইনাস 2p মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো, আগের বার যে পি এর কোয়াড্রেটিকটা পেয়েছিলাম এবারও তাই পাচ্ছি, সুতরাং এরপর তো একই ব্যাপার হয়ে গেল। তো এই মেথডটা তো আগের মেথডের থেকে একটু সহজ। তবে আগের মেথডটা কেন করলাম মনে রাখবে, সব মেথডই জেনে রাখো। ধরা যাক যে কত অ্যাঙ্গেলে রোটেট করালে ওটা হতো, তখন তো তোমার ওটা লাগতোই। আর এই সুযোগে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসটাও বুঝে নিতে পারলে। মনে রাখবে, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটসের আমার একটা লেকচার এই এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাসে পোস্ট হয়ে আছে, তোমরা যদি ওটা এখনও দেখোনি তাহলে দেখে নিও। আরেকটা কোশ্চেন লেখো, এটা AIEEE 1984-এ এসেছিল। আগের যে প্রশ্নটা করালাম সেটা হচ্ছে 1986-এ এসেছিল। আর এখন যে প্রশ্নটা, এটা একটা স্টেটমেন্ট দিয়েছে, জানতে চাইছে ট্রু অর ফলস, ট্রু নাকি ফলস। আগে এরকম প্রশ্ন আসতো, এখন খুব একটা আসে না, এখন আসেই না। তবে নিয়মের পরিবর্তন হতে আর কত সময় লাগে। তো কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা হলো দ্য পয়েন্ট, কোশ্চেনটা মানে একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টটা লেখো। The points with position vectors A vector plus B vector, আরেকটা হলো A vector minus B vector,
অ্যান্ড আরেকটা হলো এ ভেক্টর প্লাস কে বি ভেক্টর। তাহলে কোশ্চেন আবার শুনে না মন দিয়ে, কোশ্চেন মানে স্টেটমেন্ট, দ্য পয়েন্টস উইথ দ্য পজিশন ভেক্টরস এগুলো আর কোলিনিয়ার ফর অল রিয়েল ভ্যালুজ অফ কে। তো কি করে করবে? একই রকম ব্যাপার, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে ক্যাপিটালের পজিশন ভেক্টর, এইটা হলো ক্যাপিটাল বি পয়েন্টের পজিশন ভেক্টর, এটা হলো ক্যাপিটাল সি পয়েন্টের পজিশন ভেক্টর। এখন এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে কখন? যদি এবি ভেক্টর প্যারালাল টু বিসি ভেক্টর হয়, অর্থাৎ এবি ভেক্টরকে যদি সাম স্কেলার ল্যামডা বিসি ভেক্টর লেখা যায়। কিন্তু এবি ভেক্টর মানে কত? এটা মাইনাস এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর মাইনাস টু বি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা। বিসি ভেক্টর মানে কত? এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, এটা মাইনাস এটা মানে হচ্ছে কে প্লাস ওয়ান বি ভেক্টর। ঠিক, এর মানে হলো মাইনাস টু ইকুয়াল টু ল্যামডা ইন্টু কে প্লাস ওয়ান হতে হবে, কারণ দুদিকে তো বি ভেক্টর আছে। এখন এইটা কি অলওয়েজ ট্রু যে কে যে কোনো ভ্যালুর জন্য কি এটা হতে পারে? খেয়াল করে দেখো, কেটা মাইনাস ওয়ান হলেই হয় না, কিন্তু জানতেই বলেছিল স্টেটমেন্টটা ইজ ট্রু ফর অল রিয়েল ভ্যালুজ অফ কে। দেখা যাচ্ছে মোটেই না, কে ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য তো হচ্ছে না, আর অন্য কোনো কিছুর জন্য হচ্ছে কি হচ্ছে না দেখার কোনো দরকার নেই, মানে কি স্টেটমেন্ট ইজ ফলস। আরেকটা কোশ্চেন লেখো, এটা এসেছিল 1989 AI ট্রিপল এতে। কোশ্চেনটা এটা কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন, মানে লিখে করতে হতো, তখন এটা ছিল। এখন তো পুরোটাই এমসিকিউ, তখন কিছু ডেসক্রিপটিভও ছিল। এনিওয়ে, তোমরা ভেবো না যে এমসিকিউ বা এমএসকিউ মানে হলো এই ধরনের কোশ্চেন করতে হয় না, কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার করা চাই। আর এমনও হতে পারে যে হয়তো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, একটু ডেসক্রিপটিভও থেকে যেতে পারে, মোস্ট আনলাইকলি যদিও, কিন্তু ছক করে পড়াশোনা করবে না, তাতে র্যাঙ্ক অত ভালো হয় না। কোশ্চেনটা হচ্ছে, ইন আ ট্রায়াঙ্গেল ও এ বি E is the midpoint, E is the midpoint of BO. D is a point on AB, D is a point on AB such that AD is to DB is equal to 2:1. If OD and AE, OD and AE intersect at P, determine OP is to PD. OP is to PD using vector method. দেখো, এই হলো ও এ বি ট্রায়াঙ্গেলটা, বলে দিয়েছে কি যে ই হলো মিড পয়েন্ট অফ ওবি, মানে এটাকে ওই ওবিকে 1:1 রেশিওতে ডিভাইড করেছে, আর ডি বলছে এবির উপরে একটা পয়েন্ট সাচ দ্যাট এডি ইস টু ডিবি হলো 2:1। এবার ভেক্টর মেথড লাগিয়ে বলছে কি না, এ আর ইটাকে জয়েন করে দাও, করেই দাও। তাহলে এ হলো জয়েন করে দিলাম, তাহলে এইটাই হলো তোমার সেই পয়েন্ট ক্যাপিটাল পি। আর জানতে চাইছে ওপি ইস টু পিডি। তো কি করে করবে? খুব সহজ, ওটাকে বেস পয়েন্ট ধরে এর পজিশন ভেক্টর ধরে নাও এ ভেক্টর, আর বি পয়েন্টের পজিশন ভেক্টর ধরে নাও বি ভেক্টর। মনে রাখবে আমাকে ওপি ইস টু পিডি বার করতে হবে, হ্যাঁ, ওপি ইস টু পিডি বার করতে হবে, বাস। সুতরাং বাকিগুলো সব মুছে দেওয়া যায়, কারণ সব ছবিতে এঁকে দিয়েছি আমি। তাহলে বলো, ই এর পজিশন ভেক্টর কত হবে? সেটাকে আমি ই ভেক্টর করে লিখলাম। ই এর পজিশন ভেক্টর হবে এর পজিশন ভেক্টর প্লাস এর পজিশন ভেক্টর বাই 2, এর তো পজিশন ভেক্টর 0 ভেক্টর, মানে সোজা কথা বি ভেক্টর বাই 2। ঠিক আছে, ডি এর পজিশন ভেক্টর মানে ডি ভেক্টর কত হবে? ডি ভেক্টর হবে
এ ভেক্টর প্লাস 2b ভেক্টর বাই 3। এবার আমরা ধরলাম যে, আমি ধরতে পারি তো যে ওপি ইজ টু পিডি, ঠিক আছে, এইটা ধরলাম আমরা কে, এইটা হলো 1, মানে 1:k নিতে পারি কি না? m:2n মানে কি এন রেশিও, তো ডিভাইড করে দাও, কোনো কেউ তো জিরো হচ্ছে না। তাহলে বলো এই অনুযায়ী পি ভেক্টরের পজিশন ভেক্টর কত হবে? 1 ইন্টু ডি ভেক্টর, 1 ডি ভেক্টর মানে হলো এ ভেক্টর প্লাস 2b ভেক্টর বাই 3, ঠিক আছে, প্লাস কে ইন্টু জিরো ভেক্টর বাই 1 প্লাস কে, মানে বাই 1 প্লাস কে মানে কি, সোজা কথা এখানে 1 প্লাস কে। তাই এই অনুযায়ী পি এর পজিশন ভেক্টর এটা পেলাম। এই অনুযায়ী করা যাক, তো ধরা যাক এই অনুযায়ী আমরা এটাকে নিলাম, ধরা যাক ল্যামডা, এটাকে নিলাম 1। তাহলে ওই অনুযায়ী পি ভেক্টরের পজিশন ভেক্টর কত হবে? ল্যামডা ই ভেক্টর মানে কি ল্যামডা বি ভেক্টর বাই 2 প্লাস 1 এ ভেক্টর বাই ল্যামডা প্লাস 1। তাহলে তো এই দুটো ভেক্টর সেম, তো কারণ দুটো তো সেম পয়েন্টেরই পজিশন ভেক্টর। তাহলে এই দুটো যদি সেম হয় তাহলে এখানে এ ভেক্টরের কোএফিসিয়েন্ট যা হবে এখানেও এ ভেক্টরের কোএফিসিয়েন্ট তাই হবে, আর এখানে বি ভেক্টরের কোএফিসিয়েন্ট যা হবে এখানেও বি ভেক্টরের কোএফিসিয়েন্ট তাই হবে। তাহলে এ ভেক্টরের কোএফিসিয়েন্টটা করা যাক। তাহলে 1/3 ইন্টু 1 প্লাস কে ইকুয়াল টু 1 বাই ল্যামডা প্লাস 1, মানে সোজা কথা হলো ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস কে। আর বি ভেক্টরটা দেওয়া যাক, বি ভেক্টরটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 1 প্লাস কে, আর এখানে বি ভেক্টরটা হচ্ছে ল্যামডা বাই 2 ইন্টু ল্যামডা প্লাস 1। বুঝতে পেরেছ? তাহলে এই অনুযায়ী হলো 4 ল্যামডা প্লাস 4 ইকুয়াল টু 3 ল্যামডা প্লাস 3 কে ল্যামডা, মানে সোজা কথা হলো 3 কে ল্যামডা, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস ল্যামডা ইকুয়াল টু 4, এখান থেকে পেলাম। আর এখান থেকে কি পাবো? মনে রাখবে কেটা জানলেই হয়ে যাবে। আর এখান থেকে আমরা পেলাম 3k মাইনাস ল্যামডা ইকুয়াল টু -2, ঠিক আছে। তাহলে ল্যামডাকে তাড়িয়ে দিলেই হবে। তো ল্যামডা ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে 3k প্লাস 2, ঠিক আছে। তাহলে ল্যামডা ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলেই তুমি কে এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে বসিয়ে দাও, তাহলে 3k ইন্টু 3k প্লাস 2 মাইনাস 3k মাইনাস 2 ইকুয়াল টু 4, এর মানে হলো 9k স্কোয়ার, আর এখান থেকে হলো 6k মানে হলো প্লাস 3k, ঠিক আছে। আর এখানে হলো -2, এখানে আসলো -6 ইকুয়াল টু 0। তো 3 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 3k স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইকুয়াল টু 0। এর হচ্ছে 6 মানে কি 32, মানে 3k স্কোয়ার প্লাস 3k মাইনাস 2k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে -2 কমন দিলে k প্লাস 1 আসে, আর এখানে 3k আসে, তাহলে 3k এখানে k প্লাস 1 ইকুয়াল টু 0, কিন্তু যেহেতু এখানে -2 আছে তাহলে এখানে -2 হতে বাধ্য। তাহলে এর মানে হলো যে কেটা হচ্ছে -1, কেটা কি ইকুয়াল টু এই -1, অথবা কেটা হলো 2/3, ঠিক আছে। তাহলে কেটা 2/3 মানে কি, যে এটা 2 এটা 3, মানে ওপি ইজ টু পিডি হলো এটা 2 এটা 3, মানে 3:2।
তোমরা নিশ্চয়ই ভাবছো কে ইকুয়াল টু -1 কেন হতে পারে না। দেখো সেকশন রেশিও ফর্মুলাতে তো পি এ কোঅর্ডিনেটটা এই অনুযায়ী কত ছিল বলো, যে 1 ডি ভেক্টর প্লাস কে 0 ভেক্টর বাই 1 প্লাস কে। তো তলার যেটা ছিল 1 প্লাস কে সেটা কি আর 0 হতে পারে, মানে কি এটা -1 হতে পারে না। আর আরেকটা এমনিও ভাবো যে রেশিও কখনো এক্সটার্নাল ডিভিশনে 1:-1 রেশিও কখনোই হতে পারে না, তুমি ছবি আঁকতেই পারবে না। ফলত মনে রাখবে যে সেকশন রেশিও ফর্মুলায় তলায় যেটা বসছে, বা ধরা যাক m প্লাস n বসাচ্ছ বা কখনো m মাইনাস n বসাচ্ছ, নর্মালি ইন্টারনালি ডিভাইড করছে এমনটা যদি আগের থেকেই জানো তাহলে m প্লাস n বসাও, আর এক্সটার্নাল ডিভাইড করলে m মাইনাস n বসাও। নিচে যেটা থাকে মানে ডিনোমিনেটরে যেটা থাকে সেটা কখনো 0 হতে পারে পারে না। এই কারণে কে এর ভ্যালু -1 নেওয়া যায় না। ইনফ্যাক্ট আমাদের প্রথমেই যখন এই যে এটা যখন করছিলাম, যখন আমি এদিক ওদিক গুণ করলাম বা এখানেও করলাম, তখনই আমাদের এটা বলা উচিত ছিল যে কেটা -1 নয়, এমনকি ল্যামডাটাও -1 নয়। ল্যামডাটা এখানে প্রয়োজন পড়েনি কারণ কোশ্চেনটা ওরকম ছিল বলে। এটাই হলো কারণ যে কেটা -1 নেওয়া যায় না। এবার আরেকটা কোশ্চেন করা যাক, এটাও AIEEE-তে এসছিল। কোশ্চেনটা হলো যে একটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের এক্সটার্নাল বাইসেক্টরসগুলো যদি অপোজিট সাইডসকে PQR পয়েন্টে মিট করে, ক্যাপিটাল P ক্যাপিটাল Q ক্যাপিটাল R পয়েন্টে মিট করে, তাহলে PQR কোলিনিয়ার হবে। তাই তো হয়, তো সেটাই প্রমাণ করব আমরা ভেক্টর মেথডের সাহায্যে। তোমরা দেখবে যে ভেক্টর মেথডে কত সহজ হয়ে যায়। ধরলাম এই হলো একটা ট্রায়াঙ্গেল এ বি সি। এবার এর যে এক্সটার্নাল বাইসেক্টর মানে তো এই রকম, তাহলে এই হলো এক্সটার্নাল বাইসেক্টরটা হলো। তো ধরা যাক বলে দিয়েছে এটা পি পয়েন্টে মিট করছে, তেমনি বি পয়েন্টের এক্সটার্নাল বাইসেক্টর এসির এক্সটেন্ডেড এসি এক্সটেন্ডেডকে কিউ পয়েন্টে মিট করছে, আর সি পয়েন্টের এক্সটার্নাল বাইসেক্টর এবি এক্সটেন্ডেডকে কি আর পয়েন্টে মিট করছে। আমাকে দেখাতে হবে পি কিউ আর কোলিনিয়ার। এবার আমরা জানি যে পি পয়েন্টের, আমরা ধরে নিলাম যে এ পয়েন্টের পজিশন ভেক্টরস হচ্ছে এ ভেক্টর, বি এর হলো বি ভেক্টর, সি এর হলো সি ভেক্টর উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড পয়েন্ট। তাহলে আমরা তেমনি জানি যে বি সাইডের উপর উল্টো দিকের লেন্থ বি দিয়ে ডিনোট করা হয়, এটাকে সি দিয়ে ডিনোট করা হয় এবং এ দিয়ে ডিনোট করা হয়। যদি এটা ইন্টারনাল বাইসেক্টর হতো তাহলে এইটা এইটা হতো C/B। তাহলে মানে হলো পি বিসিকে এক্সটার্নালি ডিভাইড করে C/B রেশিওতে এক্সটার্নালি। আগেই বলেছিলাম যে পি পয়েন্টের পজিশন ভেক্টর বার করার জন্য মনে মনে ভেবে নেবে যে পি পয়েন্টটা ভিতরে আছে। তাহলে পি এর ক্যাপিটাল পি এর পজিশন ভেক্টর যদি আমরা স্মল পি ভেক্টর ধরে থাকি, তাহলে স্মল পি ভেক্টর কী করে বেরোবে মনে মনে ভেবে নাও এটা। তাহলে সিসি ভেক্টর প্লাস বিবি ভেক্টর বাই বি প্লাস সি। তাহলে সিসি ভেক্টর, বিসিটা আগে হয়তো এইভাবে লিখলে বেশি ভালো লাগবে। তাহলে বিবি ভেক্টর মাইনাস সিসি ভেক্টর বাই বি মাইনাস সি। ঠিক আছে। সিমিলারলি ক্যাপিটাল কিউ এর যদি পজিশন ভেক্টর আমরা যদি কিউ ভেক্টর ধরতাম, ক্যাপিটাল কিউ এর যদি পজিশন ভেক্টর আমরা স্মল কিউ ধরতাম, কিউটা কোন দিকে আছে দেখো, পিটা এর উল্টো দিকে, এ বলে কিছু নেই, কিউটা হচ্ছে গিয়ে কার উল্টো দিকে বলো, বি এর উল্টো দিকে। তো বি থাকবে না, বি থাকবে না মানে কি থাকবে, সি থাকবে, এ থাকবে। তো সিটা আগে লেখা ভালো। তাহলে সিসি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই সি মাইনাস এ। তেমনি আর ভেক্টর মানে আর পয়েন্টের পজিশন ভেক্টর কত বেরোবে, আর মানে হলো সি এর উল্টো দিক, সি এর উল্টো দিক মানে সি থাকবে না, মানে এ আর বি থাকবে।
মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই এ মাইনাস বি। তাহলে আমরা পি কিউ আর, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, এই তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের দেখাতে হবে যে পি কিউ আর কোলিনিয়ার হচ্ছে। এবার কোলিনিয়ারিটির যে সমস্ত উপায় জানো সেটাকে করো। তুমি ভাবছো যে কিভাবে করবে, তাহলে একটা নিয়ম ছিল যে যদি তুমি তিনটে স্ক্যালার্স খুঁজে পেয়ে যাও, নট অল জিরো, কিন্তু ওরা নিজেরা যোগ করে জিরো আর গুণ করে যোগ করলে জিরো ভেক্টর হচ্ছে, তাহলে কোলিনিয়ার হয়ে যাবে। উই সি দ্যাট। দেখো স্ক্যালার্সগুলো নেব আমরা, বি মাইনাস সি একটা, একটা সি মাইনাস এ একটা, আর আরেকটা নেব এ মাইনাস বি। তাহলে দেখো তিনখানা স্ক্যালার্স দেখো যোগ করো, জিরো পাচ্ছ, পাচ্ছ না, কেটে কুটে জিরো পাচ্ছ। অ্যান্ড এটাও দেখো, এটাকে বি মাইনাস সি দিয়ে গুণ করলাম, ঠিক আছে, বি ভেক্টর মাইনাস সি ভেক্টর বাই বি মাইনাস সি। এটাকে আমরা সি মাইনাস এ দিয়ে গুণ করলাম, গুণ মানে স্কেলার মাল্টিপল, প্লাস থার্ডটাকে আমরা এ মাইনাস বি দিয়ে গুণ করলাম। তাহলে কত বেরোবে বলো, এটা কত বেরোবে? খুব সহজ, দেখো এটা এটাতে কেটে গেল, যা দাঁড়ালো সেটা জিরো ভেক্টরই হচ্ছে, তাই না? এটা জিরো ভেক্টরই হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, দাস দ্য পয়েন্টস পি কমা কিউ কমা আর আর কোলিনিয়ার। দেখতে পেয়েছো ভেক্টরে কত সহজে হয়ে যায়? এত সহজে হয় যে যদি 9-10 করেও থাকো, যারা যত্ন নিয়ে করেছো, এটা জানার পর দেখবে এটা প্রায় ভুলেই গেছো। এবার আরেকটা কোশ্চেন করা যাক। কোশ্চেনটা হলো যে এই হলো তোমার একটা ট্র্যাপিজিয়াম, ঠিক আছে, একটু বাড়িয়ে দিই। এই হলো তোমার একটা ট্র্যাপিজিয়াম, ধরা যাক এ বি সি ডি নাম দিলাম। এর যে মিড পয়েন্ট আর এর মিড পয়েন্ট জয়েন করে দিলাম। তাহলে প্রুফ করতে বলছে যে এইটা হবে প্যারালাল টু দ্য প্যারালাল সাইডস অ্যান্ড এর লেন্থটা হবে হাফ দ্য সাম অফ দ্য প্যারালাল সাইডস, যেমনটা হয়ে থাকে। এটাই আমরা এখানে ভেক্টর মেথড দিয়ে প্রুফ করব। তো চলো করি। তাহলে এর পয়েন্টটাকে ই আর এফ নাম দিলাম, আর এর পজিশন ভেক্টর এ ভেক্টর নিলাম, এটা বি ভেক্টর নিলাম, এটা সি ভেক্টর নিলাম, আর এর পজিশন ভেক্টর ডি ভেক্টর নিলাম উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। তাহলে ই এর পজিশন ভেক্টর কত হয়ে যাবে বলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, কারণ ইটা তো এ বির মিড পয়েন্ট, অবলিক সাইড এ বির মিড পয়েন্ট, আর এফটা তো অবলিক সাইড ডিসির মিড পয়েন্ট। তাহলে এটার পজিশন ভেক্টর কত হবে, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, ব্র্যাকেটে লেখা মানেই পজিশন ভেক্টর। তাহলে ইএফ, আচ্ছা এবার ইএফ করার আগে দেখো একটা ট্র্যাপিজিয়াম যখন, তাহলে এই দুটো সাইড যে প্যারালাল, এটা তো কাজে লাগাতে হবে। এবার খেয়াল করে দেখো যে বিসি ভেক্টর অ্যান্ড এডি ভেক্টর প্যারালাল এবং ওদের সেম সেন্সটাও সেম। তাহলে এর মানেটা কি? এর মানে হলো যে দেয়ার এক্সিস্ট কে গ্রেটার দেন 0 such that কি BC vector equal to K AD vector। নিশ্চয়ই বুঝতে পারছো যে এমনিতে কি থাকে, প্যারালাল বলে একটা স্কেলার কে খুঁজে পাওয়া যায়।
এই যে স্কেলার গ্রেটার দ্যান 0 হবে এটা নিয়েও কোনো সন্দেহ নেই, কারণ বিসি ভেক্টর এবং এডি ভেক্টরের সেন্সটা সেম। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এর মানেটা কি? এর মানে হলো সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু কে ইন্টু, লাগবে না, থাক, যদি লাগে পরে ব্যবহার করব, আপাতত লেখার কিছু নেই, কিন্তু এটা মনে রাখবে। তো যেহেতু আমি মুছে টুছে দেবো, তো আমি এটাকে এখানে লিখে রাখছি। তাহলে আমরা পেয়েছি বিসি ভেক্টর ইকুয়াল টু কে এডি ভেক্টর, যেখানে কে হলো সাম পজিটিভ স্কেলার, পজিটিভ স্কেলার মনে রাখবে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে এবার ফাইনালি এগোনো যাক। মানে মোটমাট ট্র্যাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে যা বেরোনোর বেরিয়ে গেছে। এবার দেখো ইএফ ভেক্টর, ইএফ ভেক্টর ইকুয়াল টু কত হবে বলো? এফ এর পজিশন ভেক্টর মাইনাস ই এর পজিশন ভেক্টর, মানে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এবার এটা যেহেতু বিসি ভেক্টর, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর আছে, এটাকে হাফ সি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস প্লাস হাফ ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি হাফ, থার্ড ব্র্যাকেট শুরু করে দিই, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে বিসি ভেক্টর, আর এটা মানে হলো এডি ভেক্টর। এখান থেকে আবার বলে ফেলো না যে এরা প্যারালাল। ইএফ আর কে বিসির প্যারালাল হতে গেলে ইএফ কে সাম, ইএফ ভেক্টরকে সাম স্কেলার বিসি ভেক্টর লিখতে হবে, অথবা ইএফ কে যদি এডির প্যারালাল দেখাতে চাও তাহলে ইএফ ভেক্টরকে সাম স্কেলার এডি ভেক্টর দেখাতে হবে। বুঝতে পেরেছো? সুতরাং এখনো কিছু হয়নি, কিন্তু বিসি ভেক্টর ইকুয়াল টু তো কে এডি ভেক্টর, তাহলে হাফ কে এডি ভেক্টর প্লাস এডি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পেলাম হাফ কে প্লাস 1 এডি ভেক্টর। এবার আমি লিখছি না, তোমরা নিজেরা খাতায় লিখে ফেলো। তো দিস শোজ দ্যাট ইএফ ভেক্টর প্যারালাল টু এডি ভেক্টর, দ্যাট ইজ ইএফ প্যারালাল টু এডি, বাট এডি ইজ প্যারালাল টু বিসি, সো EF is parallel to each of the parallel sides। তো একটা বাট হয়ে গেল। এবার দেখাতে হবে যে EF এর লেন্থ হচ্ছে এর লেন্থ প্লাস এর লেন্থের বাই 2, মানে হাফ দ্য সাম অফ দ্য প্যারালাল সাইডস। এবার সেটাই দেখানো শুরু করি। তাহলে EF এটা মানে তো হচ্ছে মড EF ভেক্টর, ঠিক কথা কি না? এর মানে কি? হাফ কে প্লাস 1 এডি ভেক্টর, তার পুরোটার মড। তাহলে এটা কত হবে? দেখো, এটা আমরা জানি হাফ কে প্লাস 1 তার মড আর মড এডি ভেক্টর, ঠিক? কিন্তু হাফের মডটা তো হাফই হয়, আর কে প্লাস 1 এর মড কত হয়? কে প্লাস 1ই হবে। কেন? কারণ কেটা ছিল পজিটিভ স্কেলার, এ কারণে আমাদের এখানে এই হাফ কে প্লাস 1 মড এডি ভেক্টর লিখলেই চলে। তাহলে আমরা কি পেলাম? এটাই পেলাম যে EF এটা ইকুয়াল টু হচ্ছে হাফ, তারপরে কে মড এডি ভেক্টর প্লাস মড এডি ভেক্টর, ঠিক? কিন্তু কে মড এডি ভেক্টর যেহেতু কে গ্রেটার দেন 0, তাহলে কে মড এডি ভেক্টর হচ্ছে মড বিসি ভেক্টর। তাহলে এটাকে লিখতে পারি হাফ বিসি ভেক্টরের মড প্লাস এডি ভেক্টরের মড।
কিন্তু এর মানেটা কি? হাফ বিসি ভেক্টর মানে তো হচ্ছে বিসি, এডি ভেক্টর মানে তো হচ্ছে এডি, তাহলে হাফ দ্য সাম অফ দ্য প্যারালাল সাইডস। এই হলো প্রুফ কমপ্লিট। এখন AIEEE-তে 2001-এ একটা কোশ্চেন এসছিল, সেটা লেখো। আমি বলছি, সেটা তোমরা লিখে নাও খাতায়। বলছে, শো বাই ভেক্টর মেথডস দ্যাট দ্য অ্যাঙ্গুলার বাইসেক্টরস অফ আ ট্রায়াঙ্গেল are concurrent and find an expression for the position vector of the point of concurrency in terms of the position vectors of the vertices। কিভাবে করবে? এই হলো একটা ট্রায়াঙ্গেল ABC, তাহলে আমরা জানি এর সাইডসকে আমরা স্মল এ দিয়ে লিখি, এটাকে আমরা স্মল বি দিয়ে, এটাকে আমরা স্মল সি দিয়ে এই সাইডের লেন্থকে লিখি, এই সাইডের লেন্থকে আমরা স্মল বি দিয়ে লিখি। এবার এই অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর, এই অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর, এই অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর, এটাই তো দেখাতে বলছে যে একটা পয়েন্টে মিট করবে। আর সেকেন্ড পার্টটা হলো ওই পয়েন্টের পজিশন ভেক্টরটাও বার করতে হবে ইন টার্মস অফ দ্য পজিশন ভেক্টরস অফ দ্য ভার্টিসেস। ঠিক আছে, তো আমি এই পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম এ ভেক্টর, এই পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম বি ভেক্টর, এই পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম সি ভেক্টর উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড পয়েন্ট taken as base point or taken as origin। তাহলে এর যদি এই অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এই হলো, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা ডি নাম দিই, অ্যাঙ্গেল এর ইন্টারনাল বাইসেক্টর বিসি কে ডি পয়েন্টে মিট করেছে, এর পজিশন ভেক্টর নিলাম ডি ভেক্টর। তেমনি অ্যাঙ্গেল বি এর যে ইন্টারনাল বাইসেক্টর, ধরা যাক এটা কি মনে হচ্ছে এই পয়েন্টে মিট করবে, এটা ধরা যাক ই, এবং এটার পজিশন ভেক্টর নাম নিলাম, ই এর পজিশন ভেক্টরকে নিলাম ই ভেক্টর। তেমনি এর যে অ্যাঙ্গেল বাইসেক্টর, সেটাকে আমরা নাম দিলাম এফ, এবং তার পজিশন ভেক্টর নিলাম এফ ভেক্টর। তাহলে আমরা জানি যে বিডি ইজ টু ডিসি হয় সি ইজ টু বি। ঠিক আছে, তোমার সব কটা ইন্টারনাল বাইসেক্টর যে একে ফেলতে হবে তার কোনো মানে নেই, মূলটা হলো যে ভেক্টর মেথড দিয়ে আমরা কিভাবে এগোবো। তাহলে ডি ভেক্টর কত হবে বলো দেখি? ডি ভেক্টর দেখো সিসি ভেক্টর প্লাস বিবি ভেক্টর, মানে বিবি ভেক্টর প্লাস সিসি ভেক্টর বাই বি প্লাস সি হবে। ই ভেক্টর কত হবে বলো দেখি? ই ভেক্টর হবে সি সি ভেক্টর প্লাস এ এ ভেক্টর বাই সি প্লাস এ। আর এফ ভেক্টর কত হবে বলো দেখি? এই এফ ভেক্টরটা সেটা হচ্ছে এ এ ভেক্টর প্লাস বি বি ভেক্টর বাই বি বাই এ প্লাস বি। বুঝতে পেরেছ? এইবার এই যে এডি, এডির উপরে একটা পয়েন্ট নিচ্ছি এমন যাতে ওই পয়েন্টের পজিশন ভেক্টরটা হয়ে যায় এ এ ভেক্টর প্লাস বিবি ভেক্টর প্লাস সিসি ভেক্টর বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে কোন রেশিওতে নিলে হবে বলো? রেশিওটা হচ্ছে এমন একটা পয়েন্ট নেবে, ঠিক আছে, এটাকে কি নাম দিই বলো? এটাকে ধরা যাক কি নাম দিই, তো যাতে এইটা
মানে এপি ইস টু পিডি হয় বি প্লাস সি ইস টু এ। বুঝতে পেরেছ? এপি ইস টু পিডি হয় বি প্লাস সি ইস টু এ। তাহলে দেখো পি এর পজিশন ভেক্টর কত বেরোবে? P1 নিলাম, পয়েন্টটার নাম দাও P1। তাহলে P1 পয়েন্টের পজিশন ভেক্টর কত বেরোবে? দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই এ প্লাস বি প্লাস সি। এবার আমরা বিইর উপরে একটা পয়েন্ট নিলাম P2। দেখো বিইর উপরে একটা পয়েন্ট নিলাম P2, যেটা এই বিই কে কি রেশিওতে ডিভাইড করবে বলো 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 সি প্লাস এ ইস টু বি। সি প্লাস এ ইস টু বি রেশিওতে ডিভাইড করবে। মানে এইটা হলো সি প্লাস এ, এটা হলো বি। তাহলে বলো দেখি P2 পজিশন ভেক্টরস কত হবে? দেখো ঠিক সেম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই এ প্লাস বি প্লাস সি হবে। আবার আমরা সিএফ এর উপরে একটা পয়েন্ট নিলাম P3, যাতে সি P3 ইস টু P3 এফটা হয় এ প্লাস বি ইস টু সি। এ প্লাস বি ইস টু সি এই রেশিওতে যাতে ডিভাইড করে P3টা সিএফ কে। মানে সি P3 ইস টু P3 এফটা হয় এ প্লাস বি ইস টু সি। তাহলে দেখো P3রও পজিশন ভেক্টর যদি বার করো তাহলে কত বেরোবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে তিনটে পয়েন্টস পেলাম P1, P2 অ্যান্ড P3, তিনটেরই পজিশন ভেক্টর সেম। তাহলে কথাটার মানে কি? যে P1, P2, P3 সেম পয়েন্ট, কিন্তু একবার P1 ছিল বিইর উপরে, একবার তাহলে সেই সেম পয়েন্টটাকে নাম দিলাম P। তাহলে সেই পিটা বিইর উপরে আছে, সেই পিটা এডির উপরে আছে, সেই পিটা সিএফ এর উপরেও আছে। এই কথাটার কি মানে? যে এই অ্যাঙ্গুলার বাইসেক্টরসগুলো একটা পয়েন্টে মিট করে। বুঝতে পেরেছ? এবং সেই যে পয়েন্ট অফ কনকারেন্সি আমরা তো করতে গিয়েই দেখলাম যে তার পজিশন ভেক্টর কত বেরিয়েছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে দুটো পার্টি হয়ে গেল। আশা করি তোমরা করে ফেলতে পারবে। আরেকটা প্রশ্ন নেওয়া যাক। এটা AIEEE 1998-এ এসছিল। কোশ্চেনটা এখন তোমাদের স্ক্রিনে ভেসে উঠবে। কোশ্চেনটা বলছে যে এই হলো একটা ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামের যে এই যে দুটো ডায়াগোনালস যে পয়েন্টে মিট করে, দুটো ডায়াগোনালস তো অলওয়েজ একটা পয়েন্টে মিট করবেই। ওই পয়েন্টটা এই যে প্যারালাল সাইডস, এদের যে মিড পয়েন্টসগুলো আছে, এই মিড পয়েন্টসকে জয়েন করলে যে লাইনটা তৈরি হয় ওই লাইনেই থাকে। মানে এই লাইনটার উপরেই এই পয়েন্টটা লাই করে। এটাই প্রুফ করতে হবে। পারবে করতে? তো আমরা কি করলাম, ধরো এই পয়েন্টটাকে নাম দিলাম ক্যাপিটাল এ, এই পয়েন্টকে নাম দিলাম ক্যাপিটাল বি, এই পয়েন্টকে নাম দিলাম ক্যাপিটাল সি, আর এই পয়েন্টকে নাম দিলাম ক্যাপিটাল ডি। এবার আমরা আমাদের কাজ কি? এদের পজিশন ভেক্টরসগুলো নিতে হবে। তো কেমন ভাবে নেব? কোনটাকে আমরা বেস পয়েন্ট নেব? এতক্ষণ অবধি যতগুলো অঙ্ক করলাম সেখানে কিন্তু বেস পয়েন্টটা যেমন খুশি তেমন নিলেই হয়ে যাচ্ছিল। কিন্তু মনে রাখবে যে বেস পয়েন্ট নেওয়া মানে কার রেসপেক্টে আমরা পজিশন ভেক্টরস নেব সেই পয়েন্টটাকে তো বেস পয়েন্ট বলে। তো বেস পয়েন্ট কোন পয়েন্টটাকে নেব সেই স্বাধীনতা তো আমার আছে যখন আমি অঙ্কটা করছি। তো আমি কি করলাম, এই যে দুটো ডায়াগোনালস, এই দুটো ডায়াগোনালটা যে পয়েন্টে মিট করেছে
ওই পয়েন্টটাকেই বেস পয়েন্ট নিলাম। মনে রাখবে এই দাগটাকে এখন ভাবো নেই, ঠিক আছে? এটা তো জাস্ট ছবিটা আঁকা বোঝানোর জন্য বলছি, আমি তো জানিও না যে এই পয়েন্টটা এই লাইনের উপরে থাকবে, সেটা তো আমরা জানিও না। ছবিতে দেখা যাচ্ছে যে আছে, কিন্তু তো আমরা জানিও না যে আছে কিনা। সুতরাং এই লাইনটা নিয়ে এখন অত মাথা কিচ্ছু ঘামাবে না, শুধু ওটা বোঝানোর জন্য এঁকেছি। তাহলে ও পয়েন্টটা কি, দুটো ডায়াগোনালস যেখানে মিট করছে সেই পয়েন্টটা, এবং ওই পয়েন্টটাকে আমরা বেস পয়েন্ট নিলাম। বুঝতে পেরেছো? এবার আমরা এই বেস পয়েন্টের রেসপেক্টে এর পজিশন ভেক্টর ধরলাম এ ভেক্টর, আর এই পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম ডি ভেক্টর। আমরা ও পয়েন্টের রেসপেক্টে এ পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম এ ভেক্টর, আর ডি পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম ডি ভেক্টর। এবার দেখো যে এই যে বি, এই যে এটা ডি ভেক্টর মানে কি, ও ডি ভেক্টরটাই তো ডি ভেক্টর। তাহলে ও বি ভেক্টর সেটা তো এই দিকে একই লাইনেই আছে, শুধুমাত্র দুটো তফাৎ ঘটেছে। একটা হলো এই ভেক্টরের ম্যাগনিচিউডটা আলাদা, আর নাম্বার 2 হলো অ্যারোটা ঠিক উল্টো দিকে। তাতে আমরা বি পয়েন্টের পজিশন ভেক্টর কে ওয়ান ডি ভেক্টর নিতে পারি কিনা, কে ওয়ান এটাকে নিচ্ছে তো, এটা কে টু নাম দিলাম, হ্যাঁ, কে টু ডি ভেক্টর নিতে পারি কিনা বলো? যেখানে কে টু বলে একটা স্কেলার খুঁজে পাওয়া যাবে যেটা অবশ্যই লেস দেন 0 হবে। কারণ এদিকটা যদি ডি ভেক্টর হয় তাহলে এদিকটা তো নেগেটিভ অফ সাম ডি ভেক্টর হবে, তাই না? তাহলে বি এর পজিশন ভেক্টর আমরা কে টু ডি ভেক্টর নিতে পারি, যেখানে মনে রাখবে যে কে টু হচ্ছে লেস দেন 0। বুঝতে পেরেছো? একই রকম ভাবে সি, এটা তো এ ভেক্টর, তাহলে এটা তো এ দিকটা, তাহলে এর পজিশন ভেক্টর আমরা কি নিতে পারি, কে ওয়ান এ ভেক্টর। ওই একই রকম কে ওয়ানটা কি, এরকম একটা স্কেলার খুঁজে পাওয়া যাবে, তবে যে স্কেলারটা খুঁজে পাবে সেটা অবশ্যই নেগেটিভ হবে। ঠিক আছে? তাহলে মনে রাখবে যে কে ওয়ান যেটা খুঁজে পেলাম ওটাও লেস দেন 0, কে টু যে স্কেলার খুঁজে পেয়েছি সেটাও লেস দেন 0। বুঝতে পেরেছ? এবার আমরা এডি যে সাইডটা আছে এর মিড পয়েন্টটাকে আমরা নাম দিলাম ই, আর এর যে মিড পয়েন্টটা আছে অর্থাৎ বিসি তার মিড পয়েন্টটাকে নাম দিলাম এফ, আর ই এর পজিশন ভেক্টর নিলাম ই ভেক্টর, আর এফ এর পজিশন ভেক্টরটা নিলাম এফ ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য সেম পয়েন্ট ও। কিন্তু খেয়াল রাখবে ও পয়েন্টটা যে ইএফ এর উপরে লাই করছে এটা আমরা এখনো জানি না, এটাই তো আমাদের প্রুফ করতে হবে। এখনো আমরা জানি না, তার থেকে তো আমি ও পয়েন্টের রেসপেক্টে ই এর পজিশন ভেক্টর এফ এর পজিশন ভেক্টর নিতে তো আমাকে কেউ আটকাচ্ছে না। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে ক্যাপিটাল ই পয়েন্টের পজিশন ভেক্টর ধরলাম স্মল ই ভেক্টর, ক্যাপিটাল এফ এর পজিশন ভেক্টর ধরলাম স্মল এফ ভেক্টর। তাহলে বলো দেখি ই ভেক্টর কত হবে? ই ভেক্টর যেহেতু এর মিড পয়েন্ট তাহলে এটা এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 হবে, ঠিক? আর এফ ভেক্টর কত হবে? এফ ভেক্টর হবে কে ওয়ান এ ভেক্টর প্লাস কে টু বি ডি ভেক্টর বাই 2। এটা যেতে ট্র্যাপিজিয়াম, তাহলে এখনো কি ট্র্যাপিজিয়ামের কোনো প্রপার্টি ব্যবহার করেছি? করিনি। তো ট্র্যাপিজিয়ামের কি প্রপার্টি বলো? একমাত্র একটাই প্রপার্টি আছে যে এই সাইড আর এই সাইড প্যারালাল। এটাকে তো কাজে লাগাতে হবে নাকি? নাহলে তো ট্র্যাপিজিয়াম ছাড়া তাহলে যে কোনো কোয়াড্রিলেটারালি ব্যাপারটা হতো, তা তো আর হয় না। তাহলে এবার দেখো যে বিসি ভেক্টর প্যারালাল টু এডি ভেক্টর, ঠিক কথা কিনা? অ্যান্ড অলসো their senses
আর সেম, ঠিক না? বিসি ভেক্টরও এইদিকে আছে, এডি ভেক্টরও এইদিকে আছে, তাহলে অ্যারো মানে অর্থাৎ সেন্স সেটা তো সেম। এর মানে কি? এর মানে হলো যে দেয়ার এক্সিস্ট ল্যামডা গ্রেটার দ্যান জিরো, মানে একটা স্কেলার খুঁজে পাওয়া যাবে গ্রেটার দ্যান জিরো যাতে বিসি ভেক্টর হবে ল্যামডা এডি ভেক্টর। বিসি ভেক্টর মানে কত? সি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে সি পয়েন্টের পজিশন ভেক্টর কত? k1 a ভেক্টর মাইনাস বি পয়েন্টের পজিশন ভেক্টর কত? k2 d ভেক্টর। এটা ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এডি ভেক্টর। এডি ভেক্টর মানে কি? ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এখান থেকে কি বলা যাচ্ছে? এ ভেক্টরকে পাশে নিয়ে এসো, তাহলে k1 প্লাস ল্যামডা এ ভেক্টর, ঠিক আছে? এটাকে ওইদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস k2 প্লাস ল্যামডা ডি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এখান থেকে কোনো কথা বলতে পারবে? আগের ক্লাসগুলো লেকচারসগুলো ভালো করে দেখো। এবার দেখো, এটা হলো এ ভেক্টর, এটা হলো ডি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডি ভেক্টর যে প্যারালাল নয় আমরা জানি, এবং আমি আগের লেকচারসে করিয়েছিলাম যে যদি দুটো ভেক্টর এ ভেক্টর মানে আলফা ভেক্টর আর বিটা ভেক্টর, যদি আলফা ভেক্টর আর বিটা ভেক্টর যদি নন কোলিনিয়ার হয় মানে নন প্যারালাল হয়, তাহলে এই সম্পর্কটা ধরা যাক কি নাম দিই, এ আলফা ভেক্টর প্লাস বি বিটা ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এই সম্পর্কটা একমাত্র তখনই হোল্ড করবে যখন এটাও 0 বিটাও 0। যদি অসুবিধা থাকে আবার সেই লেকচারসগুলো দেখো। তাহলে এখান থেকে কি বলতে পারি? সিন্স এ ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর আর নট প্যারালাল, therefore k1 plus lambda tau 0 and k2 plus lambda tau 0। এর মানে হলো যে k1 টা বেরোলো মাইনাস ল্যামডা অ্যান্ড k2 টাও বেরোলো মাইনাস ল্যামডা। বুঝতে পেরেছো? তাহলে ইন্টারেস্টিংলি এই যে বি এর পজিশন ভেক্টর আমরা নিয়েছিলাম k2 d ভেক্টর, সেটা এখন নেওয়া যায় মাইনাস ল্যামডা ডি ভেক্টর। আর এই যে এটা নিয়েছিলাম k1 এ ভেক্টর, এটাকে নেওয়া যায় মাইনাস ল্যামডা এ ভেক্টর। তাহলে নতুন পরিস্থিতিতে এটা মানে কি হলো যে এই ও পয়েন্ট এইটাকে 1:λ রেশিওতে ডিভাইড করেছে। ও পয়েন্টটা এটাকে 1:λ রেশিওতে ডিভাইড করেছে, আর ও পয়েন্ট এটাকেও এই 1:λ রেশিওতে ডিভাইড করেছে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আবার একটুখানি মন দিয়ে দেখো। আর তারপরেও যদি অসুবিধা থাকে তাহলে আমার যে ফোন নাম্বারটা তোমরা জানো, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো, কিংবা আমার যে মেল আইডিটা আছে সেখানে তোমরা মেল করো। বুঝতে পেরেছো? সব কিছু একদম হাতের কাছে পেয়ে যাবে, এরকম ভাবনাটা একটা ছাত্র সুলভ নয়। তাহলে এবার একটু আন্দাজ করো তো, যে যদি আমরা ইএফ এর উপরে একটা পয়েন্ট নিই যেটা ইএফ কে 1:λ রেশিওতে ডিভাইড করছে, তো তোমার কি মনে হয় ওই পয়েন্টের পজিশন ভেক্টর কত বেরোবে? 0 ভেক্টর বেরোবে। এটা একটু আন্দাজ করছে, এটা অ্যান্টিসিপেশন। তাতে কি হয়ে যাবে? ও পয়েন্টটা ইএফ এর উপরে লাই করে গেল। এটাই হচ্ছে আমাদের ভাবনা। আর এই ভাবনাটা আমার একদম প্রথম থেকেই ছিল
এরকম ভাবনা যদি না থাকে অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু করতে পারবে না। এটা কিন্তু প্রসিডিউরাল অঙ্ক নয়। মেজরিটি অফ দ্য প্রবলেম প্রসিডিউরাল হয় না। তো 11-এ করছো, 12-এ পড়ছো, মাধ্যমিক 9-10 যখন পড়ো তখন এত বেশি প্রসিডিউরাল অঙ্ক কিভাবে করতে হয় এরকম একটা ছক করা শিখছো। কিন্তু যদি আরেকটু ভালো করে অঙ্ক শিখতে চাও বা ফিজিক্স শিখতে চাও তাহলে শুধুমাত্র প্রসিডিউরাল ওয়েতে ভাবলে চলে না। তো আগের থেকে একটু অ্যান্টিসিপেট করতে হয় যে কী হতে পারে, কেমন একটা হতে পারে এরকম, তারপরে তুমি দেখো ওইরকমভাবে এগিয়ে যে ওটা মিলছে কিনা। তাহলে এবার আমরা কি করব, ইএফ এর উপর একটা পয়েন্ট নেব, ধরলাম O1, যেটা ইএফ কে 1:λ রেশিওতে ডিভাইড করছে। তাহলে দেখা যাক যে O1 এর পজিশন ভেক্টর কত বেরোয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, লিখে নেবে যে উই টেক O1 a point O1 on EF such that O1 is to O1 F হচ্ছে 1:λ। বুঝতে পেরেছো, মানে O1 is to O1 F হলো 1:λ। মানে এখানে যদি এরকম ভাবো, এই হলো E, এই হলো F, ঠিক আছে। তাহলে এটা যদি হয় O1 তাহলে এটা হলো 1 আর এটা ল্যামডা। তাহলে O1 এর পজিশন ভেক্টর কত বেরোবে বলো? O1 এর পজিশন ভেক্টর বেরোবে F ভেক্টর প্লাস ল্যামডা E ভেক্টর বাই 1 প্লাস ল্যামডা, ঠিক। তাহলে এবার এটাকে মুছে দিচ্ছি, এতটা পেয়ে গেলাম, এটাই আমাদের আসল কথা। কিন্তু F ভেক্টর মানে কত? F ভেক্টর মানে এই দুটো যোগফল বাই 2, কিন্তু এটাতে এবার হয়ে গেছে কি, নতুন অবস্থায় এটা হয়ে গেছে মাইনাস ল্যামডা ডি ভেক্টর, এটা হয়ে গেছে মাইনাস ল্যামডা এ ভেক্টর, তাই না? তাহলে এটা মানে হলো এই পজিশন ভেক্টর যেটা হচ্ছে সেটা ইকুয়াল টু হলো এফ ভেক্টর মানে হচ্ছে এটা প্লাস এটা বাই 2, মানে মাইনাস ল্যামডা বাই 2 এ ভেক্টর প্লাস ডি ভেক্টর, ঠিক আছে, প্লাস ল্যামডা ই ভেক্টর। ই ভেক্টর মানে কত? এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। তাহলে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ল্যামডা। কিন্তু দেখো এখানে যা লিখেছো এখানে তাই লিখেছো, মানে উইথ আ নেগেটিভ সাইন, মানে কি এটা জিরো ভেক্টর। তাহলে এর মানে কি O1 পয়েন্টটা ইজ নাথিং বাট দ্য পয়েন্ট O। তাহলে এর মানে কি ও পয়েন্টটা ইএফ এর উপরে লাই করে, এটাই প্রুফ করতে বলেছিল। দেখো ইন্টারেস্টিংলি দেখো, এটাও ল্যামডা ইজ টু 1, এটাও ল্যামডা ইজ টু 1, এবার শেষ পেস বলছি, এটাও ল্যামডা ইজ টু 1 হয়। দেখো কত বড় কথা ভেক্টর দিয়ে কত সহজে পাওয়া যায়। এ কারণে মনে রাখবে, যারা ধরো আরএমও দিতে চাও, অলিম্পিয়াড পরীক্ষা দিতে চাও, এবং তোমরা যে রাইডার্সগুলো করো, শুধুমাত্র 9-10-এর ওই রকম একটা উপায় করবে না। ভেক্টর মেথডের সাহায্যে করো, কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে করো, ট্রিগনোমেট্রির সাহায্যে করো, তো অনেক রকমের উপায় আছে। একই ধরনের উপায় নিয়ে যদি তুমি রাইডার্সগুলো করো তাহলে ওই রকম রাইডার্স করে কিন্তু তুমি আরএমও ক্র্যাক করতে পারবে না। কিংবা ধরা যাক পরবর্তীকালে আইসাইট যে এন্ট্রান্স পরীক্ষা হয় কিংবা সিএমআইয়ের যে এন্ট্রান্স পরীক্ষা হয় সেগুলো কিন্তু ক্র্যাক করতে পারবে না। তো নানান রকম উপায়, নানান দিক থেকে একটা অঙ্ককে অ্যাপ্রোচ করাটা তোমাদের শিখতে হবে। তো এটা হলো তার একটা উদাহরণ। ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 5 এখানেই শেষ করলাম। আশা করি যে প্রবলেমসগুলো করালাম সেগুলো বুঝতে পারবে এবং অন্যান্য যে প্রবলেমসগুলো আছে সেগুলো নিজেরাই সলভ করতে পারবে। এপিসোড 1 পার্ট 5-এ আমরা ভেক্টরসের আরও যে থিওরিজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর ভেক্টরসের আরও বহু প্রশ্ন নিয়ে আমরা
আলোচনা করব কিভাবে প্রবলেমসগুলোকে দেখতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে সলভ করতে হয়, সেটা আমরা শিখব, যাতে তোমরা নিজেরা ক্লাস 11-12 পরীক্ষা তো বটেই, অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে সেটাও তোমরা নিজেরাই সলভ করাটা শিখতে পারবে। তোমাদের যদি আমার লেকচার ভালো লেগে থাকে বা অন্যান্য যে লেকচারসগুলো ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করো, আরও বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরও বহু ছাত্রছাত্রীরা দেখতে পারে আমার লেকচার্স। আর পারলে লাইক দিও, লাইক পেলে উৎসাহ বোধ হয়। আমাদের আবার দেখা হবে ভেক্টর অ্যালজেব্রার এপিসোড 1 পার্ট 6-এ।